তত্ত্বাবধায়ক এলে দুর্নীতি ও অর্থ পাচার মামলায় জেলে যেতে হবে বিএনপি নেতাদের, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নতুন কৌশলে বিলবোর্ড দিয়ে প্রচারণা চালিয়েও আর কোনো লাভ হবে না, অভিমত এম কে আনোয়ারের। রেলপথে স্বস্তিতে যাত্রীরা, নৌপথে সময় মতো ছাড়ছে বেশিরভাগ লঞ্চ, সড়কে দুর্ভোগে ঘরমুখ মানুষ। অবশেষে বিশ্বকাপ দাবায় যাচ্ছেন গ্র্যান্ড মাস্টার জিয়া, সব খরচের দায়িত্ব নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরো খবর। নিয়মিত ব্যবহার করুন ডাবর মেসওয়াক টুথপেস্ট, দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। মানবতা বিরোধী অপরাধে খালাস চেয়ে 90 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াত ইসলামী সাবেক আমির গোলাম আজম। সোমবার দুপুরে গোলাম আজমের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষ গোলাম আজমের সর্বোচ্চ সাজা চেয়ে আপিলের বিষয়টি বিবেচনা করছেন। আরো জানাচ্ছেন মিল্টন আনোয়ার। ৭১ পাকিস্তানি সেনাদের বাঙালির নিধনে সহায়তাকারী শান্তি কমিটি, রাজাকার, আল বদর আল শামস বাহিনীর স্থপতি গোলাম আজমকে মানবতা বিরোধী অপরাধে ষড়যন্ত্র, উস্কানি ও সহযোগিতার অভিযোগে 90 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধে দোষী হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার 21 দিনের মাথায় এর বিরুদ্ধে আপিল করলেন গোলাম আজম। তার আইনজীবীদের দাবি, সাজা ঘোষণার পক্ষে ঘটনা ও আইনগত কোনো যুক্তি নেই। প্রফেসর গোলাম আজম রায়ের বিরুদ্ধে আমরা তার নির্দোষ চেয়ে, তার খালাস চেয়ে আমরা আপিল করেছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংশ্লিষ্ট শাখায়, এবং এই আপিলে আমাদের প্রধান যুক্তি হচ্ছে যে যেসব কারণে তাকে সাজাগুলো দেয়া হয়েছে সেগুলোর ঘটনাগত আইনগত কোনো যুক্তি বা ভিত্তি নেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর গোলাম আজমের বিরুদ্ধে যে 90 বছরের সাজা দেওয়া হয়েছে তার 1 মিনিটের সাজাও ঠিক আর কোনো সুযোগ নেই। সরকার পক্ষ এখনো গোলাম আজমের সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেনি, তবে তা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। আমরা সক্রিয়ভাবে গোলাম আজমের কেসে যে রায় হয়েছে সেই সাজার বিরুদ্ধে, অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আমরা আপিল করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি। এদিকে সাবেক মন্ত্রী সৈয়দ কায়সার হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল 2। শর্ত অনুযায়ী কায়সারের পাসপোর্ট ট্রাইব্যুনালে জমা দিতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া বাসার বাইরে যেতে পারবেন না কায়সার। কোনো রাজনৈতিক নেতা বা গণমাধ্যমের সঙ্গে কথাও বলতে পারবেন না তিনি। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করেছেন চেম্বার বিচারপতি। আর হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় ঈদের পর হরতাল ডাকায় জামায়াতের 2 নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আরো জানাচ্ছেন মিল্টন আনোয়ার। 4টি কারণে বৃহস্পতিবার রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ওই দিনই রায়ের বিরুদ্ধে চেম্বার বিচারপতির কাছে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন জামায়াতের আইনজীবীরা। সোমবার আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী। তো তারা একটা স্টে পিটিশন মুভ করেছে, এখানে চেম্বার জাজে স্টে পিটিশন ফাইল করেছে। আজকে এটা চেম্বার জাজের কাছে প্লেস হয়েছে। তাদের পক্ষে অ্যাডভোকেট রেকর্ড সাহেব টাইম চেয়েছিলেন, সময় কোর্ট দেননি। তারপর 2 পক্ষকে শুনেছেন, শুনে স্টে অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছেন। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ এটা সেটিসফাইড না করবে হাইকোর্টের জাজমেন্টটা, ততক্ষণ পর্যন্ত জামাত কোন নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এটাই চূড়ান্ত। তবে জামায়াতের আইনজীবীদের অভিযোগ, বিচারপতি নিজের উদ্যোগে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। আমাদের অ্যাডভোকেট অন রেকর্ডের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম যে মামলাটি যেহেতু আমরা শুনানির জন্য কার্যতালিকায় আনিনি, সেই কারণে আজকের এই মামলাটি যাতে শুনানি না হয়, কার্যতালিকার থেকে এটা বাদ দেওয়া হয়। এবং একই সাথে আমরা এটাও বলেছিলাম যে আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেট তিনি ছুটির কারণে এখন বাইরে আছেন, সেই কারণে এই মামলাটি যাতে শুনানি না হয়। কিন্তু মাননীয় চেম্বার জজ আজকে আমাদের এই আবেদন সত্ত্বেও এই সিএমপিটি নাকচ করে দিয়েছেন, অর্থাৎ আমাদের যে স্টে পিটিশনটি ছিল সেটিকে তিনি খারিজ করে দিয়েছেন। এটাই হচ্ছে আজকের বিষয়। তবে আমাদের বক্তব্য হচ্ছে যে এই সিএমপিটি আমরা এই কোর্টে আনিনি, আমরা নিজেরা মেনশন করিনি। এটা কিভাবে এসছে সেটা জানি না। আমি পরবর্তীতে শুনেছি যে মাননীয় চেম্বার বিচারক নিজে এটি আদালতের কার্যতালিকাভুক্ত করেছেন।
এদিকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় ঈদের পর হরতাল ডাকায় জামায়াতের দুই নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আজমের আপিল ও জামায়াতের নিবন্ধন নিয়ে কথা বলতে ধানমন্ডির বাসা থেকে ৭১-এ যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। জনাব শাহদিন মালিক, আপনাকে ৭১-এ স্বাগত। গোলাম আজম যে আপিল করেছেন, ট্রাইব্যুনালের রায়ের আলোকে এর ফল কি হতে পারে বলে আপনি মনে করেন? আপিলের ফল তো ওইটা বিচারপতিরা মামলা শুনানি করে দিবেন। এখন আগাম তো কিছু বলার স্কোপ নাই। রায় কি হবে, সিদ্ধান্ত কি হবে, এটা সম্পূর্ণ আপিল বিভাগের উপর নির্ভর করবে। এখন ন্যাচারালি জামাতে ইসলামী চাইবে যে তাকে নির্দোষ হোক অথবা শাস্তি কমানো হোক, আর রাষ্ট্রপক্ষ চাইবে যে শাস্তি যেটা হয়েছে, দোষী প্রমাণিত হয়েছে, শাস্তি যেটা হয়েছে সেটা বহাল থাকবে। এইটা নিয়েই দুই পক্ষ যুক্তিবোধ তর্ক উপস্থাপন করবেন এবং সেটা শুনে বিচার আপিল বিভাগ রায় দিবে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ গোলাম আজমের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে আপিল করেনি এখনো, তো রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত বলে আপনি মনে করেন কি? এখানে ধর এটা সম্পূর্ণ রাষ্ট্রপক্ষের বিবেচ্য বিষয়। তবে এখন কাদের মোল্লাকে তো যাবজ্জীবন দেওয়া হয়েছিল, রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে। এখন গোলাম আজমের ব্যাপারে যদি রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড না চেয়ে আপিল যদি না করে, তাহলে হয়তো জনমনে ধারণা হবে যে রাষ্ট্র মনে করছে যে ৭১-এ গোলাম আজমের অপরাধ হয়তো কাদের মোল্লার থেকে কম ছিল, এইটা রাষ্ট্র মনে করছে। গোলাম আজমের যেই অপরাধ যেগুলি করেছে তার গুরুত্ব কাদের মোল্লার অপরাধের গুরুত্ব থেকে কম ছিল। রাষ্ট্র এটা মনে করলে তো এটা খুবই দুর্ভাগ্যজনক। জনাব শাহদিন মালিক, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় চেম্বার বিচারপতি বহাল রেখেছেন, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি এখনই জামায়াতের নিবন্ধন বাতিল করে দিতে পারবে? সেটা ধর নির্বাচন কমিশন, ওই প্রধান নির্বাচন কমিশন তো বলেছেন, এবং এটা অতীতে সবসময় এটা হয়েছে যে একটা রায়ের পূর্ণাঙ্গ কপি পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয় না। এখন তো নির্বাচন কমিশন জানে না যে রায় কি যুক্তিতে কি কি কথা বলা আছে। আমরা রায়ের শেষ 3টা সেন্টেন্স জানি, কিন্তু এই রায় তো নিশ্চয়ই আরো অন্তত 30 পৃষ্ঠা থাকবে, এবং নির্বাচন কমিশন অতীতে সবসময় পূর্ণাঙ্গ রায় পেয়ে তারপর সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর শাহদিন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তবে নতুন ভবন খুলে দুর্নীতি করবে। আর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দুর্নীতি ও টাকা পাচারের মামলায় বিএনপি নেতাদের জেলে যেতে হবে। গণভবনে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের তিনি এসব কথা বলেন। ওহিদুল ইসলামের প্রতিবেদন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে আসেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজত ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এসব মিথ্যাচারের বিরুদ্ধে ঈদের ছুটিতে এলাকায় গিয়ে সোচ্চার হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। কোরআন শরীফ পড়াবে, মসজিদে আগুন দেবে, আবার মসজিদে দাঁড়ায় যারা এই ধরনের কথা বলবে তারা কি মুসলমান? তারা কি ইসলাম ধর্মে বিশ্বাস করে? না এই ধর্ম ব্যবহার করে তারা শুধু রাজনৈতিক ফায়দা লুটতে চায়? সরকারের উন্নয়নের কথা মানুষকে জানানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি হয়নি বলেই ঢাকা শহরে 2টি ফ্লাইওভার চালু হয়েছে ও বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে। যদি ক্ষমতা আসলে সব বন্ধ করবে, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার বন্ধ করে দেবে, উপবৃত্তি বন্ধ করে দেবে, বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি তা বন্ধ করে দেবে। শেখ হাসিনা অভিযোগ করেন, দুর্নীতি ও টাকা পাচারে ব্যস্ত ছিল বলেই বিএনপি দেশে কোনো উন্নয়ন করতে পারেনি। আশঙ্কা প্রকাশ করেন, আগামীতে ক্ষমতা এলে বিএনপি নতুন ভবন খুলে দুর্নীতি করবে। একজন প্রধানমন্ত্রী হয়ে কালো টাকা বানায় আবার জরিমানা দিয়ে সাদা করে, ছেলে পেলে শুদ্ধ। এরা ক্ষমতায় যদি আসে তাহলে এই দেশে তো মাটিও রাখবে না, সবই চিবায় খেয়ে ফেলবে। আগের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার এলে বিএনপি নেতাকর্মীদের আবারও জেলে যেতে হবে। ওই রকম তত্ত্বাবধায়ক যদি আসে তাদেরও তো ছাড়বে না।
কারণ তারাও যে অপকর্মগুলি করেছে এবং দুর্নীতি করেছে সেসব তথ্য তো আছে, তত্ত্বাবধায়ক আমরা তো বের হয়েছিল। আমরা না হয় প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপ নেই নাই, নইলে আমাদের নেতাকর্মীর উপরে যে অত্যাচার হয়েছে সেই প্রতিশোধ যদি আমরা নিতে যেতাম তাহলে কি হতো দেশের অবস্থা বা তাদের অবস্থা। তবে 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার হবে বলে জানান প্রধানমন্ত্রী। তাইবুর রহমানের হত্যার বিচারও বাংলাদেশে শহীদুল ইসলাম, 71, ঢাকা। এটাও জনগণকে পৌঁছাতে হবে। জনগণের কাছে সরকারের চেহারা পরিষ্কার হয়ে যাওয়াতে বিলবোর্ডে প্রচারণা চালিয়েও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য এম কে আনোয়ার। আর দলটির আরেক নেতা রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ঈদের পরে জনমতের ভিত্তিতে আন্দোলনে যাবে বিএনপি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। বিস্তারিত নয়ন আদিত্যের প্রতিবেদনে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তাদের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, 5 সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সরকার তা ভুলে গিয়ে নিজেদের গুণগান গাইতে নতুন কৌশল বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আপনারা যতই বলেন আপনাদের পরিচয় দেশের প্রতিটি মানুষ, এমনকি ছোট ছোট শিশুর কাছে আপনারা নিজেদের গুণগান করার জন্য, আপনাদের নিজেদের ঢোল বাজাবার জন্য আপনারা বিলবোর্ড শুরু করেছেন। সেই বিলবোর্ড দিয়ে কিছুই হবে না। এ সময় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার বিরোধী দলকে গণবিচ্ছিন্ন করার চেষ্টায় সফল না হয়ে জনগণকে দোষারোপ করছে। গতকালকে কুড়িল বিশ্ব রোড উদ্বোধনের সময় বলছেন, যদি যে কেউ এই 5টি নির্বাচনের যদি কেউ কি বলে দুর্নীতিবাজ আর সন্ত্রাসীদেরকে দেয়, ভোট দেয়, তাহলে করার কি আছে? কেউ যদি কেউ, এই কেউটা কে? এই কেউটা তো জনগণ। আজকে এখন জনগণের উপর ক্ষোভ ঝাড়ছে। এদিকে একই স্থানে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জানান, ঈদের পরই দাবি আদায়ে আন্দোলন চূড়ান্ত করবে বিরোধী জোট। যেমন ভাবে 94-95 সালে শেখ হাসিনা সোমবার দুপুর 12টায় প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসার শেখ আখতার হোসেন শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তার সহকারী একান্ত সচিব সুরতুজ্জামানের কাছে পৌঁছে দেন। এরপর দুপুর 1:30টায় বিরোধী দলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প্রোটোকল অফিসারের কাছে পৌঁছে দেন খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব। ঈদের 4 দিন আগেও ভিড় নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফাঁকা ট্রেনে নিজের আসন মুছে পেয়ে আর সময় মতো ট্রেন ছাড়ার কারণে সন্তুষ্ট যাত্রীরা। তবে কর্তৃপক্ষ বলছে ঘরমুখো মানুষের ভিড় বাড়বে মঙ্গলবার দুপুরের পর থেকে। বিস্তারিত ফাল্গুনী রশিদের প্রতিবেদনে। স্টেশনের রেলগাড়ি সাধারণত ঘড়ির কাঁটা মেপে না চললেও ঈদের অল্প কিছুদিন আগে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। অনেকে কল্পনাও করতে পারেননি এরকম সময় ও নিয়ম মেনে ফেলে চলে যাবে স্বাদের ট্রেন। তবে সময়মাফিক ট্রেন ছাড়ায় সন্তুষ্ট যাত্রীরা, পাশাপাশি ভিড় না থাকায় অনেকটা শান্তিময় পরিবেশেই আপনজনের কাছে ফিরে যাচ্ছে রাজধানীবাসী। ভিড় উপেক্ষা করার জন্য আসলে আমরা ট্রেনে যাওয়ার মেন উদ্দেশ্য। বাসে যাই তো 14-15 ঘন্টা লাগে, অনেক সময় 20 ঘন্টা লাগে যাবে। ট্রেনে একটু সুবিধা বেশি, বাচ্চাদের নিয়ে আবহাওয়া খোলামেলা পরিবেশ। তবে সবচেয়ে খুশি ছোটরা, বাড়িতে ভাই বোনদের সাথে খেলাধুলা আর পড়াশোনার চাপ তো নেই। অনেকের আবার প্রথম ঈদ পরিবারের সাথে। বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে অনেক আনন্দ করবো, এই জন্য কষ্ট হলে যাচ্ছি। আমার নানার বাড়িতে যাচ্ছে, আমার মামা আছে, আমার নানু আছে। বাড়িতে চাচাদের সাথে ঈদ করবো। আমি অনেক খেলতে পারি,
আমার ছোট আপু আছে। ঈদের 4 দিন আগে ভিড় না থাকলেও আগামীকাল বিকেল থেকে যাত্রীর সংখ্যা বাড়বে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাড়তি যাত্রীর কারণে ট্রেন ছাড়ার সময় নিয়েও আশঙ্কা করছেন তারা। গত বছরের ঈদের তুলনায় এবছর ঈদে প্রায় আমাদের 10 থেকে 15,000 যাত্রী বেশি, তাই শিডিউল আমরা করতে পারি, কিন্তু এখন এই লংগেস্ট লিডে আবার স্টপেজ